हेलो स्टूडेंट्स वेलकम बैक टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। आशा करছি তোমার প্রস্তুতি পর্ব একদম ঝাক্কাস চলছে। আজকের এই ক্লাসে আমরা এএনএম জিএনএম 2024 এর জন্য স্পেশালি ক্যাটাগরি 1 এর জন্য ধামাকাদার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওর শেষের দিকে আমি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। তো যাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী নিয়ে গঠিত? অপশন এ সেলুলোজ, অপশন বি পেপটাইডোগ্লাইক্যান, অপশন সি প্রোটিন, অপশন ডি কাইনিন। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী নিয়ে গঠিত? তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। প্রতিটা প্রশ্নের জন্য তোমরা সময় পাবে 6 সেকেন্ড করে। তো এক্ষেত্রে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যেটা নিয়ে গঠিত সেটার সঠিক উত্তর হচ্ছে অপশন বি পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান ব্যাকটেরিয়ার, এবং এই যে পেপটাইডোগ্লাইক্যান সেটি হচ্ছে একটি পলিস্যাকারাইড, এবং এই যে পলিস্যাকারাইড সেটা দুটো উপাদান নিয়ে গঠিত হয়। একটি হচ্ছে এন অ্যাসিটাইল গ্লুকাসামিন এবং আরেকটি হচ্ছে এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, সংক্ষেপে ন্যাগ এবং ন্যাম বলা যেতে পারে। নেক্সট প্রশ্নে আসি। 80S রাইবোজোম অধঃএককগুলি হলো অপশন এ 30S ও 50S, অপশন বি 40S ও 60S, অপশন সি 30S ও 60S, অপশন ডি 20S ও 60S। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর কি? তোমার সময় শুরু হচ্ছে এখন। তো 80S রাইবোজোমের অধঃএকক হলো অপশন বি ইজ কারেক্ট, 40S ও 60S। তো দেখো 80S যে রাইবোজোম সেটি হচ্ছে ইউক্যারিওটিক যে কোষ, সেই ইউক্যারিওটিক কোষের রাইবোজোম 80S প্রকৃতির হয়। অন্যদিকে যারা প্রোক্যারিওটিক কোষ হয়, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম হয় 70S প্রকৃতির, যার অধঃএকক দুটি হচ্ছে কিন্তু সেক্ষেত্রে 30S এবং 50S। তোমরা বলবে 30S এবং 50S নিয়ে তো স্যার 80S হওয়ার কথা, কিন্তু না, এক্ষেত্রে সেরকম ক্যালকুলেশন হয় না। এই ব্যাপারটা আমি একদিন কোনো ক্লাসে না হয় বলবো, কারণ এক্ষেত্রে টেস্টের ক্ষেত্রে এইটার উত্তর দিতে গেলে অনেকটা লেন্দি হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আসি। জাইলেমের জীবিত উপাদানটি হলো অপশন এ ট্রাকিড, অপশন বি ট্রাকিয়া, অপশন সি জাইলেম প্যারেনকাইমা, অপশন ডি সবগুলোই। তোমার সময় শুরু হয়ে যাচ্ছে এখনই। তো বলো, চট জলদি অ্যান্সার দাও। তো জাইলেমের যে জীবিত উপাদান সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, জাইলেম প্যারেনকাইমা। বাকি সবগুলোই অর্থাৎ ট্রাকিড এবং ট্রাকিয়া দুটোই হচ্ছে কিন্তু মৃত উপাদান। নেক্সট প্রশ্নে আসি। কোন অঙ্গে অর্নিথিন চক্র ঘটে? একদম পরীক্ষায় আসার মতো প্রশ্ন। অপশন এ ফুসফুস, অপশন বি বৃক্ক, অপশন সি যকৃৎ, অপশন ডি প্লীহা। তো কোন অঙ্গে অর্নিথিন চক্র ঘটে? এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে, তার আগে তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি যকৃৎ বা লিভার। লিভারে অর্নিথিন চক্র ঘটে এবং এই অর্নিথিন চক্রের মাধ্যমে অ্যাকচুয়ালি যকৃতের মধ্যে ইউরিয়া উৎপন্ন হয়, যে ইউরিয়াটা মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে নির্গত হয়। অর্থাৎ প্রশ্নে যদি আসে যে ইউরিয়া কোন অঙ্গে উৎপন্ন হয়, উত্তর হবে যকৃৎ। নেক্সট প্রশ্নে আসি। অ্যান্টিস্টেরিলিটিক ফ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিস্টেরিলিটিক মানে যারা বন্ধা প্রতিরোধ করে, বন্ধাত্ব, অ্যান্টিস্টেরিলিটিক ফ্যাক্টর বলা হয় অ্যান্টিস্টেরিলিটিক ফ্যাক্টর বলা হয় কোন ভিটামিনকে? অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন ই, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন এ। তো অ্যান্টিস্টেরিলিটিক ফ্যাক্টর অর্থাৎ বন্ধাত্ব প্রতিরোধকারী ভিটামিন কোনটি? তোমাদের সময় শুরু হচ্ছে এখনই। তো সময় শেষ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিটামিন ই। ভিটামিন ই কে বলা হয় অ্যান্টিস্টেরিলিটিক ফ্যাক্টর। অন্যদিকে ভিটামিন সি কি রোগ প্রতিরোধ করে? না, ভিটামিন সি হচ্ছে স্কারভি রোগ প্রতিরোধ করে। অন্যদিকে ভিটামিন কে প্রতিরোধ করে, সেটি হচ্ছে রক্ততঞ্চনে, যদি দ্রুত রক্ততঞ্চনে সাহায্য করে, সেটি হচ্ছে ভিটামিন কে, অর্থাৎ রক্তক্ষরণ প্রতিরোধ করে। অন্যদিকে ভিটামিন এ রাতকানা বা জেরপ্থ্যালমিয়া রোগ প্রতিরোধ করে। নেক্সট প্রশ্নে আসি। প্রশ্নটি হচ্ছে অত্যন্ত সোজা প্রশ্ন, যে শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। তো চলো তোমাদের সময় শুরু এখন।
অপশন এ গলগি বডি, অপশন বি প্লাস্টিড, অপশন সি সেন্ট্রোজোম, অপশন ডি লাইসোজোম। তো শুক্রাণুর যে লেজ, সেই শুক্রাণুর লেজ গঠন করে কোন অঙ্গাণুটি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সেন্ট্রোজোম। অন্যদিকে শুক্রাণুর যে একদম মস্তকে অ্যাক্রোজোম নামক একটি থলি থাকে, সেই অ্যাক্রোজোম থলি গঠন করে কিন্তু গলগি বডি। প্রশ্ন ভালো করে দেখতে হবে। নেক্সট প্রশ্নে আসি, 7 নম্বর প্রশ্ন, পিত্ত উৎপন্ন হয় অপশন এ পিত্তথলিতে, অপশন বি যকৃতে, অপশন সি অগ্নাশয়, অপশন ডি প্লীহা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো পিত্ত কোথায় উৎপন্ন হয়? তো দেখো ম্যাক্সিমাম এই ক্ষেত্রে পিত্ত উৎপন্ন হয় লিখে দেবে পিত্তথলিতে বা গল ব্লাডারে। না, পিত্ত জমা থাকে গল ব্লাডার বা পিত্তথলিতে। পিত্ত অ্যাকচুয়ালি উৎপন্ন হয়, অপশন বি ইজ কারেক্ট, যকৃৎ। যকৃতে পিত্ত বা বাইল উৎপন্ন হয়। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে পিত্তের যে প্রধান রঞ্জক থাকে সেই রঞ্জক দুটোর নাম, এবং পিত্তে উপস্থিত যে পিত্ত লবণ, সেই পিত্ত লবণ দুটির নাম কি। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু চেক করব, কেউ স্কিপ করবে না। অ্যাটেম্পটিভলি ক্লাসটি করো, যে যে জায়গায় কমেন্ট করতে বলছি কমেন্ট করবে, এবং প্রতিটি প্রশ্নের উত্তর আগে তুমি দেবে, তারপর আমার উত্তরের সাথে মেলাবে। নেক্সট প্রশ্নে আসি, কোলোব্লাস্ট কোষ দেখা যায় কোন পর্বের প্রাণীর? অপশন এ নিরারিয়া, অপশন বি পরিফেরা, অপশন সি মোলাস্কা, অপশন ডি টিনোফোরা। তো কোলোব্লাস্ট কোষ দেখা যায়। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো কোলোব্লাস্ট কোষ দেখা যায়, অপশন ডি ইজ কারেক্ট, টিনোফোরা। এবং এই টিনোফোরার ক্ষেত্রে এই পর্বেই বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসতে পারে, যেমন কোমপ্লেট বা চিরুনিপাত দেখা যায় 8টি, এটাও কিন্তু এই পর্বে। ল্যাসোকোষও কিন্তু দেখা যায় এই টিনোফোরা পর্বে, এবং এই টিনোফোরা পর্বের উদাহরণ হিসেবে আমরা বেরো, হার্মিফোরা এই সমস্ত প্রাণীর নাম পড়েছিলাম। নেক্সট প্রশ্নে আসি, একজন ক্ষুধার্ত মানুষের দেহে কোন সঞ্চিত পদার্থের ভাঙন ঘটে? তোমাদের সময় শুরু হয়ে যাচ্ছে এখন। অপশন এ গ্লুকোজ, অপশন বি গ্লাইকোজেন, অপশন সি ফ্যাট, অপশন ডি প্রোটিন। তো একজন ক্ষুধার্ত মানুষের দেহে কোন সঞ্চিত পদার্থের ভাঙন ঘটে? অনেকেই ভাববে যে স্যার ক্ষুধার্ত মানুষ তার মানে ফ্যাট, মেদ ভাঙবে। না, একজন ক্ষুধার্ত মানুষের দেহে সঞ্চিত খাদ্যের ভাঙন ঘটবে, অপশন বি ইজ কারেক্ট, গ্লাইকোজেন। প্রথমে গ্লাইকোজেন ভাঙবে, যেগুলো সঞ্চিত হয়ে আছে যকৃৎ এবং পেশিতে। তারপর যখন গ্লাইকোজেনটা শেষ হয়ে যাবে তখন ভাঙবে ফ্যাট, এবং তারপরেও যদি সে খাদ্য গ্রহণ না করে তখন কিন্তু কোষের মধ্যে উপস্থিত প্রোটিন অর্থাৎ প্রোটোপ্লাজম ভাঙতে শুরু করবে এবং সেই মানুষটি মারা যাবে। নেক্সট প্রশ্নে আসি, কোষের পিনোসাইটোসিসে সাহায্য করে? অপশন এ কোষ প্রাচীর, অপশন বি মাইটোকন্ড্রিয়া, অপশন সি কোষ পর্দা, অপশন ডি নিউক্লিয়াস। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো পিনোসাইটোসিস মানে যখন কোনো একটা কোষ তরল জাতীয় খাদ্যকে গ্রহণ করে তখন তাকে বলে পিনোসাইটোসিস। অন্যদিকে কঠিন জাতীয় খাদ্য যখন গ্রহণ করে তখন সেটাকে বলে ফ্যাগোসাইটোসিস। কার মাধ্যমে গ্রহণ করে? অবশ্যই কোষ পর্দার মাধ্যমে। সেই জন্য অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্নে আসি, পত্ররন্ধ্রে রক্ষী কোষের রসস্ফীতি চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে? অপশন এ এফই, অপশন বি কে, অপশন সি বি, অপশন ডি এমজি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো দেখো অ্যাকচুয়ালি পত্ররন্ধ্র যদি আমরা স্ট্রাকচার দেখি দেখবো যে পত্ররন্ধ্রে এরকম দুটো গার্ড সেল বা রক্ষী কোষ থাকে। এইটা হচ্ছে পত্ররন্ধ্রটা। তো এই যে এই গার্ড সেল বা রক্ষী কোষের ক্ষেত্রে পত্ররন্ধ্র বন্ধ হবে না খুলবে এটা রসস্ফীতি চাপের উপর নির্ভর করে, এবং এক্ষেত্রে একটা প্রধান আয়ন ভূমিকা পালন করে, সেটি হচ্ছে পটাশিয়াম আয়ন। অপশন বি ইজ কারেক্ট, কে। নেক্সট প্রশ্নে আসি, কোনটি প্রোটিওলাইটিক উৎসেচক নয়? অপশন এ পেপসিন, অপশন বি ট্রিপসিন, অপশন সি টায়ালিন, অপশন ডি ইরেপসিন। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো প্রোটিওলাইটিক উৎসেচক মানে যে প্রোটিনকে ভাঙে। অপশন এ পেপসিন কিন্তু প্রোটিওলাইটিক উৎসেচক, অপশন বি ট্রিপসিনও প্রোটিওলাইটিক উৎসেচক, অপশন সি টায়ালিন এটি হচ্ছে একটি শর্করা ভঙ্গক উৎসেচক যেটি আমাদের মুখগহ্বরে উপস্থিত লালা গ্রন্থি থেকে খরিত হয়। সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, টায়ালিন।
নেক্সট প্রশ্নে আসি। অন্যদিকে ইরেপসিনও কিন্তু প্রোটিওলাইটিক উৎসেচক। নেক্সট প্রশ্নে আসি। হেপারিন ক্ষরণকারী শ্বেত রক্তকণিকা কোনটি বা হলো? অপশন এ নিউট্রোফিল, অপশন বি বেসোফিল, অপশন সি মোনোসাইট, অপশন ডি লিম্ফসাইট। তো হেপারিন ক্ষরণ করে, হেপারিন ক্ষরণ করে কি করে? হেপারিন ক্ষরণ করে না, হেপারিন ক্ষরণ করে আমাদের রক্তবাহী অর্থাৎ শিরা ধমনীর মধ্যে রক্তকে সেটা জমাট বাঁধতে দেয় না। তো এক্ষেত্রে কোন রক্তকণিকা হবে? অপশন বি ইজ কারেক্ট, বেসোফিল। নেক্সট প্রশ্নে আসি। র্যাফলেশিয়া, র্যাফলেশিয়া হলো অপশন এ মৃতজীবী, অপশন বি মিথ্যজীবী, অপশন সি পতঙ্গভুক, অপশন ডি পরজীবী উদ্ভিদ। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এসেছি এই ক্লাসে। তো র্যাফলেশিয়া হলো অপশন ডি ইজ কারেক্ট, পরজীবী উদ্ভিদ। অনেকে এটাকে মৃতজীবী ভাবে, যে কোনো মৃত বস্তু থেকে সে পুষ্টি নেয়। নো, সে কিন্তু কোনো একটা পোষক উদ্ভিদ অর্থাৎ মৃতজীবী, পরজীবী মানে কি? সে কোনো একটা অন্য কোনো সজীব পোষক কোষ থেকে সে কিন্তু নিউট্রিশন নেয়। তো র্যাফলেশিয়া হলো একটি মূল, শুধু মূল আছে, কাণ্ড নেই, মূল আর ফুল। এই উদ্ভিদটা কিন্তু একটি পরজীবী উদ্ভিদ। নেক্সট প্রশ্নে আসি। প্রশ্নটি বলেছে ল্যাকটেজ উৎসেচক কোন খাদ্যের উপর ক্রিয়া করে? অপশন এ প্রোটিন, অপশন বি ফ্যাট, অপশন সি শর্করা, অপশন ডি এ ও বি উভয়ই। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো দেখো, ল্যাকটেজ উৎসেচক ভাঙে কাকে? ল্যাকটোজকে। আর ল্যাকটোজ হচ্ছে শর্করা, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, শর্করা। নেক্সট প্রশ্নে আসি। স্বাভাবিক পেসমেকার বলা হয়? অপশন এ এসএ নোড, সাইনোঅ্যাট্রিয়াল নোড, অপশন বি এভি নোড, অপশন সি হিজের বান্ডিল, অপশন ডি পারকিনজি তন্তু। তো স্বাভাবিক পেসমেকার মানে হৃৎপিণ্ডের পেসমেকার মানে যে হৃৎপিণ্ডের তোমার ছন্দটাকে নিয়ন্ত্রণ করে, ছন্দ নিয়ামক হিসেবে কাজ করে, তাকে বলে পেসমেকার। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন এ এসএ নোড। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এসএ নোড হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অবস্থান করে। আবারও বলছি, এসএ নোড হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অবস্থান করে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। নেক্সট প্রশ্নে আসি। সালোক সংশ্লেষ সংগঠিত হয় কোন ধরনের কলায়? তোমার সময় শুরু হচ্ছে এখন। অপশন এ জাইলেম, অপশন বি ফ্লোয়েম, অপশন সি মেসোফিল, অপশন ডি আবরণী কলা। তো দেখো, এই প্রশ্নগুলোতে আমি সময় কম দিচ্ছি, কারণ এই প্রশ্নগুলো যদি তুমি জানো, দেখার সঙ্গে সঙ্গে তোমার অ্যান্সার হবে, ভাবার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সালোক সংশ্লেষ সংগঠিত হয় কোন ধরনের কলায়? অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, মেসোফিল। এবং এই মেসোফিল কলায় দু রকমের প্যারেনকাইমা কোষ থাকে। একটা এরকম গোল টাইপের হয়, যেটাকে বলা হয় স্পঞ্জি প্যারেনকাইমা, আর একটা এরকম লম্বা টাইপের হয়, যেটাকে বলা হয় প্যালিসেড প্যারেনকাইমা। মনে রেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু স্পঞ্জি এবং প্যালিসেড উভয় প্যারেনকাইমা থাকলেও যখন একবীজপত্রী উদ্ভিদের পাতা হয়, সেই একবীজপত্রী উদ্ভিদের পাতায় শুধুমাত্র এই গোল এইরকম রসগোল্লার মতো প্যারেনকাইমা কোষটি থাকে, অর্থাৎ স্পঞ্জিস প্যারেনকাইমা কোষটি থাকে। খুবই গুরুত্বপূর্ণ এক্সাম অ্যাসপেক্টসে, ঠিক আছে, মনে রেখো। নেক্সট প্রশ্নে আসি। পাকস্থলীর অন্তঃগাত্রে যে কোষ HCl ক্ষরণ করে সেটি হলো অপশন এ পেপটিক, অপশন বি অক্সেন্টিক, অপশন সি ল্যাটিয়াল, অপশন ডি বিটা কোষ। সময় শুরু হচ্ছে এখন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি অক্সেন্টিক কোষ। নেক্সট প্রশ্নে আসি। প্রধান শ্বসন বস্তুটি হলো অপশন এ গ্লুকোজ, অপশন বি স্টার্চ, অপশন সি গ্লাইকোজেন, অপশন ডি প্রোটিন। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো এক্ষেত্রে প্রধান শ্বসন বস্তুটি হলো অপশন এ ইজ কারেক্ট, গ্লুকোজ। নেক্সট প্রশ্নে আসি। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস হলো অপশন এ CO2, অপশন বি H2O, অপশন সি গ্লুকোজ, অপশন ডি ক্লোরোফিল। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো দেখো, এক্ষেত্রে উত্তর দেখার আগে আমি সমীকরণটা দেখাই। তো সালোক সংশ্লেষের সমীকরণটা কি না, সেখানে CO2 প্লাস জল যুক্ত হয়, দিয়ে তৈরি হয় C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। আর যতটা পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিয়েছিল ততটা পরিমাণই O2 উৎপন্ন হয়। তো মনে রেখো, সালোক সংশ্লেষ প্রক্রিয়া এখানে জারণ বিজারণ প্রক্রিয়া অবশ্যই। তো এখানে CO2 সাথে গ্লুকোজ, এটা হচ্ছে কি হচ্ছে না, এখানে তোমার বিজারণ ঘটছে
অন্যদিকে H2 থেকে O2 এটা হচ্ছে জারণ ঘটছে। তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনের উৎস সেটি কিন্তু হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, জল। অন্যদিকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজের যে কার্বন, সেই কার্বনটার উৎস কিন্তু CO2, অর্থাৎ যে গ্যাস, সেই গ্যাসের কার্বনটা কিন্তু গ্লুকোজের মধ্যে তোমার প্রতিস্থাপিত হয়। নেক্সট প্রশ্নে আসি, কোনটি পাকস্থলীতে পাচিত হয় না? অপশন এ ভাত, অপশন বি ডাল, অপশন সি তেল, অপশন ডি ঘি। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো দেখো, পাকস্থলীতে অ্যাকচুয়ালি কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের পরিপাক হয় না, সেই জন্য অপশন এ ইজ কারেক্ট, ভাত। ভাত কিন্তু পাকস্থলীতে পাচিত হয় না। নেক্সট প্রশ্ন আসি, সবাত শোষণ ও অবাত শোষণের সাধারণ পর্যায় কোনটি? অপশন এ ক্রেবস চক্র, অপশন বি গ্লাইকোলাইসিস, অপশন সি ফটোলাইসিস, অপশন ডি অটোলাইসিস। তো বলো, তোমার সময় শুরু হচ্ছে এখন। তো কমন পাথওয়ে কোনটি? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সবাত শোষণ এবং অবাত শোষণের সাধারণ পর্যায় হচ্ছে অপশন বি গ্লাইকোলাইসিস। নেক্সট প্রশ্নে আসি, মাইক্রোস্ফিয়ারের সাথে কি যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদিকোষ? অপশন এ ফসফরাস, অপশন বি নাইট্রোজেন, অপশন সি অ্যামাইনো অ্যাসিড, অপশন ডি নিউক্লিক অ্যাসিড। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। চট জলদি অ্যান্সার দাও। তো অবশ্যই মাইক্রোস্ফিয়ারের সাথে যুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল আদিকোষ। কি যুক্ত হয়েছিল না? অপশন ডি ইজ কারেক্ট, নিউক্লিক অ্যাসিড। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো যে মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তার নাম কি? মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তার নাম কি? নেক্সট প্রশ্নে আসি, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ অগ্নাশয়, অপশন বি প্লীহা, অপশন সি যকৃৎ, অপশন বি বৃক্ক। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো অপশন বি ইজ কারেক্ট, প্লীহা বা স্প্লিন। স্প্লিন বা প্লীহা এটি হলো তোমার মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। নেক্সট প্রশ্নে আসি, আয়তনে বৃহত্তম ইমিউনোগ্লোবিউলিন কোনটি? অপশন এ আইজিএ, অপশন বি আইজিডি, অপশন সি আইজিই, অপশন ডি আইজিএম। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো আয়তনে বৃহত্তম ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, আইজিএম, যেটা পেন্টামার হিসেবে কাজ করে। তো ইমিউনোগ্লোবিন মানে অ্যান্টিবডি। যেমন আইজিজি, এটি মাতৃদেহে থেকে রক্তের মাধ্যমে অমরা ভেদ করে সন্তানের দেহে যায়। এটিই একমাত্র অ্যান্টিবডি যেটা মাতৃদেহ থেকে সরাসরি ভ্রূণের দেহে আসে। অন্যদিকে আইজিএ, এটি মাতৃদুগ্ধে থাকে, কলোস্টার্মে থাকে। এইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইজিই এটি অ্যালার্জি প্রতিরোধ করে। তো এই গেল আজকের একদম টপ 25 কোশ্চেনের অ্যানালিসিস। এখন তোমরা গ্রুপে যে প্রশ্নগুলো করেছিলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া যাক। দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে প্রশ্নটি করেছো তার নাম তো আমি দেখতে পাইনি, তো অবশ্যই গ্রুপে তুমি নামটা জানাবে। তো তোমার যে প্রশ্নগুলো সেটা হচ্ছে লাইটিক ও লাইসোজেনিক চক্র কি, তার সাথে আছে অ্যান্ড্রোফোর, গাইনোফোর, অ্যান্থোফোর, হাইপোগাইনাস, পেরিগাইনাস, এপিগাইনাস। এইগুলো সম্বন্ধে তুমি জানতে চেয়েছো। তো প্রথমে আসি, লাইটিক এবং লাইসোজেনি চক্র কি না? লাইটিক এবং লাইসোজেনি চক্র হচ্ছে ব্যাকটেরিওফাজ কি করে না? ব্যাকটেরিওফাজ অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াদের ভক্ষণ করে খায় এমন একটি ভাইরাস। সেই ভাইরাসটা তার যে জীবনচক্র, অর্থাৎ সে যেভাবে রিপ্রোডাকশন করে, অর্থাৎ সে যেভাবে জনন করে, তার দুটো পথ হচ্ছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। অর্থাৎ আমরা লাইটিক এবং লাইসোজেনিক চক্র কি যদি জিজ্ঞাসা করে কেউ, তাহলে কি বলতে পারো না? লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র হলো ব্যাকটেরিওফাজ বা ভাইরাসের একটি যৌন জনন প্রক্রিয়া বা একটি বংশবিস্তার বৃদ্ধির প্রক্রিয়া, বা বলতে পারো যে তাদের জীবনচক্রের প্রক্রিয়া। এবং এই লাইটিক চক্রে কি করে না? কোনো একটা ব্যাকটেরিওফাজ কোনো ব্যাকটেরিয়াকে সরাসরি আক্রমণ করে এবং সরাসরি তার ব্যাকটেরিয়ার যে জেনেটিক বস্তু সেটাকে নষ্ট করে দেয়, এবং তার মধ্যে সে নিজের সংখ্যা বৃদ্ধি করে সেই ব্যাকটেরিয়াটার লাইসিস বা ফাটিয়ে সেটা বেরিয়ে চলে যায়। অন্যদিকে লাইসোজেনিক চক্রে কি হয়? সে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করে, সেই ভাইরাসটা সে কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেই থেকে যায় প্রোফাজ হিসেবে,
সে কিন্তু ব্যাকটেরিয়াটাকে বুঝতেও দেয় না যে সে তার মধ্যে এসেছে, এবং তারপর ব্যাকটেরিয়াটা যত বেশি বংশ বিস্তার করবে সে তত বেশি ছড়িয়ে পড়ে, এবং আলটিমেটলি লেভেলে সে কিন্তু সেই লাইটিক চক্রে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দিয়ে চলে যায়। বোঝা গেছে লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র হচ্ছে যে ব্যাকটেরিওফাজ ভাইরাসের একটা জীবনচক্র বা যৌন জনন পদ্ধতি। নেক্সট আসি অ্যান্ড্রোফোর। অ্যান্ড্রোফোর কি সেটা আমি ফার্স্ট বলি। অ্যান্ড্রোফোর, গাইনোফোর, অ্যান্থ্রোফোর, না কোনো একটা যদি ফুল দেখো সেই ফুলের বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকেশর থাকে। অ্যান্ড্রোফোর মানে হচ্ছে কোনো কোনো ফুলের যে পুংকেশর বা যেটাকে আমরা বলি স্ট্যামেন, যদি তুমি দেখো যে স্ট্যামেনের দেখবে এরকম ওপরের অংশটাকে বলা হয় অ্যান্থার আর নিচের অংশটাকে বলা হয় স্ট্যামেন। কোনো একটা পুংকেশর বা যেটাকে বলা হয় পুংকেশরের ইংরেজি কি অ্যান্ড্রোসিয়াম, আমি স্ট্যামেন বললাম হয়তো, আশা করি ভুল বলেছি। তো একটা পুংকেশরের দুটো অংশ, একটা হচ্ছে তোমার পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড। অনেক সময় কি হয় এই পুংদণ্ডটা অনেকটা ইলংগেট করে, অনেকটা বড় হয়, অর্থাৎ সেক্ষেত্রে কি হয় না তোমার পুংকেশরটা অনেক বেশি বেড়ে যায়, তখন সেটা সেই ফুলটাকে বলা হয় অ্যান্ড্রোফোর। অন্যদিকে গাইনোফোর মানে গাইনোসিয়াম। গাইনোসিয়াম মানে হচ্ছে স্ত্রী স্তবক, সেখানে যদি পর্বমধ্যটা অনেক উঁচুতে চলে আসে, অর্থাৎ পর্বমধ্যটা এতটা বেশি হয়ে যায় ফুল থেকে যে ফুলের অন্যান্য স্তবক থেকে যে তোমার গাইনোসিয়াম বা যেটা স্ত্রী স্তবক সেই ডিম্বাশয়টা অনেকটা উপরে অবস্থান করে। যেমন ধরো এইরকম, এইটা হচ্ছে গাইনোসিয়ামটা, সেই গাইনোসিয়ামের মধ্যখানে এরকম একটা স্টক যুক্ত এবং তার নিচে ফুলের এরকম স্তবকগুলো থাকে, মানে পুরো ওভারিটা ফুলের অনেকটা উপরে চলে আসে, তখন সেটাকে বলে গাইনোফোর। অর্থাৎ এটা একটা স্টক যেটা তোমার স্ত্রী স্তবকটাকে ফুল থেকে অনেকটা তুলে দিচ্ছে ওপরে। আর একটা হচ্ছে অ্যান্থোফোর। অ্যান্থোফোর মানে হচ্ছে সেটা পুংকেশর গর্ভকেশরের ব্যাপার না, অ্যান্থোফোর মানে হচ্ছে যখন এই রকম পর্বমধ্য, একটা স্টক দেখতে পাচ্ছি তো না, মানে যে স্বাভাবিক অবস্থায় যে দৈর্ঘ্যের হওয়া উচিত পর্বমধ্যটা তার থেকে বেশি লম্বা হয়ে যাচ্ছে। তো অ্যান্থোফোর মানে সেক্ষেত্রে এই ধরনের পর্বমধ্য আমরা দেখতে পাবো বৃতি এবং দলমণ্ডলের মধ্যে। মানে ফুলের স্ট্রাকচারটা কীরকম হবে দেখবো যে পাপড়িগুলো আছে, সেই পাপড়িগুলোর মধ্যে একটা এরকম স্টক তৈরি হয়েছে, তারপরে বৃত্তিগুলো শুরু হচ্ছে, মানে এরকম একটা মধ্যখানে স্টক দেখতে পাবো, তখন এটাকে বলবো আমরা অ্যান্থোফোর। এবার আসি হাইপোগাইনাস, পেরিগাইনাস আর এপিগাইনাসে। এর জন্য আমি একটা আলাদা স্লাইড ইউজ করি। তো দেখো প্রথমে বলছে হাইপোগাইনাস। হাইপোগাইনাস ফ্লাওয়ার কি না, হাইপো মানে নিচে, যখন ভালো করে বুঝবে হাইপোগাইনাস, গাইনো কথাটা এসছে গাইনোসিয়াম, তো হাইপো গাইনাস ফুল বলতে কি বোঝায়? হাইপোগাইনাসের আরেকটা ইংরেজি হচ্ছে সুপিরিয়র ওভারি, অর্থাৎ সেখানে দেখব যে ফুলের যেটা মনে করো এটা হচ্ছে ওভারিটা, এটা হচ্ছে অ্যান্ড্রোসিয়ামটা, এই অ্যান্ড্রোসিয়ামের তুমি পাঁচটা এরকম গর্ভমুণ্ড রয়েছে, নিচেটা ওভারি। এক্ষেত্রে হাইপোগাইনাসের ক্ষেত্রে এই ওভারির নিচ থেকে পাপড়িগুলো উৎপন্ন হয়, ঠিক আছে? সেই ধরনের ফুলকে বলা হয়, এই ধরনের ফুলকে আমরা বলবো হাইপোগাইনাস। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওভারির নিচ থেকে পাপড়িগুলো বা অন্যান্য স্তবকগুলো উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে হাইপোগাইনাস। তাহলে এপিগাইনাস কি? এপিগাইনাস ঠিক এর উল্টোটা, সেটা হচ্ছে যে দেখবো যে এরকম ওভারিটা আছে, ওভারিটা নিচে, তার ওপর থেকে এরকম পাপড়িগুলো উৎপন্ন হচ্ছে। আমরা এরকম ফুলও দেখবে দেখে থাকি, কীরকম দেখবে কুমড়ো, হ্যাঁ কুমড়ো গাছে দেখবে যে কুমড়োটা হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাও একটা ছোট্ট পারা ফুল লেগে আছে, তার মানে কি এর ওভারিটা কি ইনফিরিয়র ওভারি। ইনফিরিয়র মানে নিচের দিকে, আর অন্যান্য স্তবকগুলো উপরের দিকে থাকে, এটাকে বলা হয় এপিগাইনাস। এটা হচ্ছে হাইপো। তাহলে এবার আসি পেরি কি না, পেরিগাইনাস মানে এক্ষেত্রে ওভারিটা যে লেভেলে থাকে, ওভারি মানে ডিম্বাশয়, সেই একই লেভেলেই কিন্তু অন্যান্য স্তবক যেগুলো হচ্ছে পাপড়ি, দলমণ্ডল, সেইগুলো একই লেভেলে কিন্তু থাকে, তখন সেই ধরনের ফুলকে আমরা বলবো তোমার পেরিগাইনাস ফুল। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গোলাপ। তো এই গেল তোমার যে কিছু প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে পুনরায় গ্রুপে জিজ্ঞাসা করো, বা এই গ্রুপের বা এই ভিডিওর কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারো, যে কোনো টপিক যদি বুঝতে না পারো তো পুনরায় আমি সেটাকে বোঝানোর চেষ্টা করব। তো এই গেল আজকের ক্লাস। তো থ্যাংক ইউ সো মাচ।
এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য, ক্লাসটি করার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ক্লাসটি ভালো লেগেছে। তো এরকম আরও অনেক ভিডিও পেতে পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করো সিবিএসই টপারকে, এবং লাইক কিন্তু অবশ্যই করবে। লাইক করলে কি হয় না, একটা আমার মনে উদ্দীপনা জাগে যে না, আমি কারোর একটু হেল্প করতে পেরেছি। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।